এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, এই মুহূর্তে রাজনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে চলছে রশি টানাটানি। এক পক্ষ চায় জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক, অন্য পক্ষ আগামীর সংসদের সিদ্ধান্তের জন্য তুলে রাখতে চায়। কয়েকটি রাজনৈতিক দল স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলকে এখনই নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে। বিএনপি চায় আদালত অথবা আগামীর সংসদের হাতে দিতে। কয়েকটি রাজনৈতিক দলের একটি দলে একীভূত হওয়ার আলোচনা রাজনৈতিক আলাপের চায়ের আড্ডা জমিয়ে তুলেছে। আবার কোনো রাজনৈতিক দলের জোট গঠনের উদ্যোগ প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। রাজনীতির এমন নানা সমীকরণ নিয়ে আজকের সংলাপ প্রতিদিনের সরগরম আলোচনার জন্য এনটিভি স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তুখুর বক্তা শরীফ ওসমান হাদি। জনাব শরীফ ওসমান হাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে যুক্ত হবেন রাজনৈতিক বিশ্লেষক এবং জি9-এর সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। তিনি ট্রাফিক জ্যামে আটকা পড়ে আছেন। তিনি আসার সাথে সাথেই আমরা তাকে আপনাদের সামনে হাজির করব। শুরুতেই জনাব শরীফ ওসমান হাদি, এখন শরতের স্বচ্ছ আকাশ, নির্মল পরিবেশ, আমাদের রাজনীতিটাও তো এরকম থাকার কথা ছিল, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার কথা ছিল, কিন্তু রাজনীতির আকাশে কালো মেঘ কেন? পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে স্বৈরাচার নেই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে রাজনীতির আকাশটা হঠাৎ করে কেন মেঘে ঢেকে যাচ্ছে? ধন্যবাদ। প্রথমত হলো, আপনি জানেন যে একটা সুন্দর আকাশ তৈরি হবার আগে যে বড় ঝড়ঝাপটা হয়ে যায়, বিশেষ করে আপনি দেখবেন যে প্রচণ্ড ঝড়ের আগে যখন মেঘ কালো হয়ে আসে, এরপরে যখন একটা তুমুল বৃষ্টি হয় ভালো, তারপরের পরিবেশটা কি সুন্দর ঝরঝরে। তা আমাদের এখানে যেটা হয়েছে যে আমাদের ওই তুমুল ঝড়টা হয় নাই। যে ঝড়টা হওয়ার কথা ছিল 24-এর 36 জুলাইয়ের পরে বা 5ই অগস্টের পরে। কারণ আপনি যেই মেঘগুলো থাকে, যেগুলো পুঞ্জীভূত মেঘ মানে ক্ষোভ, যেগুলো ঝরে পড়তে চায়, সেই বৃষ্টি আপনি যতক্ষণে ঝরে পড়তে না দিবেন ততক্ষণ কিন্তু শঙ্কা থেকে যায়। আপনি এটাকে গুমোট একটা ভাব থাকে, তো ওটাকে আপনাকে ঝরতে দিতে হবে। তাতে যদি আমাদের ঘরবাড়ি ভিজে যায়, আমাদের কিছু ক্ষতিও হয়, ফসল নষ্ট হয়, তবু আমরা বলি না, হয়ে যাক, তারপরে অন্তত আমরা হাঁপ ছেড়ে বাঁচি যে না, এখন পরিবেশটা সুন্দর। তো আমরা যেটা চাই যে নিয়মতান্ত্রিক উপায়ে যে রাজনৈতিক বিরোধিতা, একে অপরের সাথে রাজনৈতিক ঝগড়াঝাটি, এমনকি আন্দোলন পর্যন্ত, এটা তো আমাদের পলিটিক্যাল বিউটি, থাকাও দরকার। এখন যেটা হয়েছে, গত 17 বছর ধরে দেশে প্রধানত যেটা ছিল না, পলিটিক্সই ছিল না, রাজনীতিই ছিল না, ছিল একটা মাফিয়াতন্ত্র, ছিল আধিপত্যবাদ। এখন এরপরে আপনি যখন একদম একটা নিয়মতান্ত্রিক গণতন্ত্রায়নের পথে জার্নি শুরু করবেন, তো তুমুল ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, মাফিয়াতন্ত্র থেকে ওই যে আপনি জায়গাটায় পৌঁছবেন, এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এটা তো স্মুথ হওয়ার কথা না। যেমন দেখেন, এখন অনেকেই আমাদেরকে যে আগেই ভালো ছিলাম বলে যে এখন এত ঝামেলা, তার চেয়ে আপনারা জানেন যারা বারবার আজকে এখানে যারা এনজিও, তো প্রচুর মানুষ সরকারে আছেন, ওনারা তো আমেরিকার এবং ওয়েস্টের বলয়ে বেশি আসা যাওয়া করেন। নিশ্চয়ই আপনি জানবেন, ইউএস থেকে শুরু করে ইউরোপের প্রত্যেকটা দেশে আজকে যারা যে রাষ্ট্র হিসেবে, আমি তাদেরকে সভ্য না বলি, যারা ফিলিস্তিনে এখন গণহত্যা চালাচ্ছে, কিন্তু তাদের যে রাষ্ট্রটা ফাংশনাল, এই যে তাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, এটা কিন্তু একদিনে হয় না। এই দীর্ঘ গৃহযুদ্ধ, অনেকে আজকে আমাদেরকে এটা সেটার তুলনা দেয়। আমি সেদিনকে বললাম যে ইংল্যান্ড এবং ফ্রান্স আজকে আমাদেরকে এত ভালো কথা বলে, তারা শত বর্ষব্যাপী যুদ্ধ করেছে, করে 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 হ্যাঁ, হয়েছে কি, তাদের একটা বোঝাপড়া তৈরি করেছে। আমাদের এখানকার আফসোসটা হলো, মুক্তিযুদ্ধের পরে আমাদের প্রথম ফোকাস হওয়ার কথা ছিল আমরা একটা রাষ্ট্র বানাবো, জাতি রাষ্ট্র বানাবো, এবং আমরা যে ন্যাশনাল ইন্টিগ্রেশন, একটা জাতি তৈরির, সেটা না করেই একটা গ্রুপকে বাদ দিয়ে বলা হলো তোরা সবাই বাঙালি হয়ে যা। আমাদের সবাইকে কেন এখানে বাঙালি, পাহাড়ি, বিহারি, সমতলি, সবাইকে হিন্দু মুসলিম নির্বিশেষে এই যে বাংলাদেশি হয়ে ওঠা,
এই জার্নিটা আমাদের প্রথমত করা হয় নাই। তো এখন যেটা হয়েছে 24-এর পরে আমাদের যেটা প্রত্যাশা যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র, এটা তো দেখেন আজকে হোক 100 বছর পরে হোক আমাদের তো এই লড়াইটা একটা করতে হবে। আপনি আপনার সন্তানের জন্য আপনি একটা ইনসাফের বাংলাদেশের চেষ্টা করে যাবেন না। এখন এই লড়াইটা শুরু করার জন্য একটা সূচনা বিন্দু দরকার। যেমন ধরেন 1947 যে হলো আমাদের দীর্ঘ গোলামির পরে একটা মুক্তি, সেইটার সূচনা বিন্দুর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল কিন্তু তিতুমিরের বাঁশের কেল্লা। তো ওই সময় কিন্তু তিতুমিরের বাঁশের কেল্লাকে সবাই পাগল বলেছে যে কামানের সামনে তুমি বাঁশের কেল্লা দিয়ে যুদ্ধ করছো। তিতুমির তখন বলেছিলেন যে এই গোলামির জিঞ্জির থেকে মুক্ত হতে হলে আমাদের কাউকে না কাউকে শুরু করতেই হবে। আমরা যত দেরিতে শুরু করব তত গোলামির জিঞ্জির তত দীর্ঘ হবে। এখন 2024 হলো ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের সেই সূচনা বিন্দুটা। কিন্তু এখন আপনি যেটা বলছেন রাজনৈতিক দলগুলোর এখন একটা ঐতিহাসিক দায় এসে দাঁড়িয়েছে। দেখেন আমাদের ইভেন আমি মহান 71-এর ক্ষেত্রেও বলবো এইখানকার আওয়ামী লীগের তো অনেক হঠকারিতা ছিল, যে কারণে আমরা মুক্তিযুদ্ধ আমাদের করে তুলতে পারলাম না। জনযুদ্ধ হলো, আমার কৃষক জীবন দিল, হয়ে গেল ভারতের যুদ্ধ। এবং কি ঐতিহাসিকভাবে প্রমাণিত তারা কি করলো, ভারত পাকিস্তানের যুদ্ধ। এটা তো রাজনৈতিক সমস্যা তো ছিল। এইবারে আমাদের বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামী, তারা আমি বুঝতে পারছি না তাদের একটা অংশ সম্ভবত দূরবর্তী কোনো জায়গা থেকে আধিপত্যবাদীদের একটা ছোট করে টোপে পড়তে যাচ্ছেন আমার মনে হচ্ছে। দেখেন আপনাদের মাধ্যমে বলি, এই যে সামনে পিআর হবে প্রত্যেকটা আলোচনাযোগ্য, উচ্চকক্ষে পিআর, নিম্নকক্ষে পিআর অথবা পিআর হবে কিনা এই প্রত্যেকটা ব্যাপার আমি বরং খুবই আশাবাদী। এই যে ঐক্যমত্য কমিশন বসলো, তারপরে প্রত্যেকটা দল বসে ঝগড়াঝাটি করুক, ওয়াকআউট করুক, করে 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 আপনি দেখেন বিএনপি জামাত ইসলামী অনেক সিগনিফিকেন্ট ব্যাপারে কিন্তু খুব কাছাকাছি এসে পৌঁছেছে জুলাই সনদের ব্যাপারে। এখন অল্প কয়েকটা ব্যাপার জামাত বা অন্যান্য কিছু গণনার দাবি আছে পিআর নিয়ে, এবং আমাদের দাবি হলো উচ্চকক্ষে পিআর, নিম্নকক্ষে নয়। বিএনপি বলছে, এখন পর্যন্ত যেটুকু শুনতে পাচ্ছি বিএনপি বলছে তারা উচ্চকক্ষে 50% পর্যন্ত পিআর মানতে চায়। আমাদের আসার জায়গাটা হলো আপনারা এই জনসংযোগ করতে থাকুন, কথা বলতে থাকুন, কিন্তু আপনাদের চূড়ান্ত ভুলে যদি জুলাই বাধাগ্রস্ত হয় তাহলে মনে রাখবেন আধিপত্যবাদী শক্তি যদি আবার ফিরে আসে তখন কিন্তু আমরা কেউ একা মারা যাব না, আপনারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আর আমাদের সবার চেয়ে, আমাদের মারা যাওয়ার চেয়েও আমাদের জন্মভূমিটা, আমি খুব এটা সিরিয়াসলি বলছি, সেটা হলো 1857 সালের মহান সিপাহী বিপ্লব। আমরা জিতে জিতে যখন হেরে গেলাম, তারপরে যে 100 বছর আমাদের উপরে বিভীষিকাময় নির্যাতন নেমে এসেছিল, গাছে গাছে আমাদের বিপ্লবীদের লাশ ঝুলেছে। এইবার যদি জুলাই ধ্বংস হয়ে যায় এবং পরাজিত হয়, আপনি মনে রাখবেন বাংলাদেশপন্থী কোনো রাজনীতি, সেটা হোক বিএনপি, হোক জামাত বা অন্যান্য, এখানে 20টাও কিন্তু থাকবে না। সুতরাং প্লিজ আপনারা আপনাদের অ্যাক্টিভিজম করেন, কিন্তু আপনারা যারা প্রধান আছেন দলের তারা কথা বলেন, বারবার চা কফি খান এবং সংঘাতের দিকে যায়েন না। আমি আলোচনার শুরুতে ডক্টর সায়ন্ত হাদিকে প্রশ্ন করেছিলাম যে রাজনীতির মাঠে কালো মেঘের ঘন ঘটা কেন। আমি যদি সেম প্রশ্ন আপনাকে করি যে শরতের এই ঝলমলে আকাশ এখন রাজনীতির মাঠে এত বৈরিতা কেন, কি মনে করছেন? আপনাকে ধন্যবাদ, এবং হাদি আমার সঙ্গে আলোচনায় আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এবং আমি দুঃখ প্রকাশ করছি দেরি হওয়ার জন্য, আমি যানজটের কারণে আসতে একটু দেরি হয়েছে, আমি একটা সার্জারিতে ছিলাম, সে কারণে দেরি হয়েছে। এনিওয়ে, রাজনীতির আকাশে কালো মেঘের ঘন ঘটা, এই বয়ানটা আপনারা তৈরি করলেন কেন? কোথায় কালো মেঘের ঘন ঘটা দেখলেন? আমি তো কোনো কালো মেঘের ঘন ঘটা তো দূরের কথা, কালো মেঘই দেখি না। ঘন ঘটা তৈরি করিনি, রাজনীতিবিদরা পরস্পরের বিরুদ্ধে বলছেন। আমি বলছি যে মিডিয়ায়, আলোচনায়, টক শোতে এবং সংবাদ মাধ্যমে আলোচনায় ঘুরে ফিরে এটা আসছে, এবং সে কারণে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সাধারণ মানুষ বা পরিচিতরা সবাই দেখা হলেই প্রশ্ন করছে, ভাই ইলেকশন হবে তো ফেব্রুয়ারিতে। এখন এই ঘন ঘটার কথা বেশি প্রচার করাতে ঘন ঘটাটা ঘন হয়ে যাচ্ছে। আসলে রাজনীতির আকাশে তেমন কোনো কালো মেঘ আছে বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলো তাদের মতভিন্নতা আছে এবং থাকবে এবং থাকতে হবে, এটা গণতন্ত্রেরই একটা উপাদান, মতভিন্নতা থাকা। ঐক্যমত্য কমিশন চমৎকার কিছু উদাহরণ তৈরি করেছে। বাংলাদেশে সংলাপের মাধ্যমে আলোচনার টেবিলে সমস্যার সমাধান করা বা একমত হওয়ার নজির নেই বললেই চলে।
আমরা এইখানে সেই 1995-96 সালে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ানকে এসে ব্যর্থ হয়ে ফিরে যেতে দেখেছি। আমরা তারানকো সাহেবকে ব্যর্থ হয়ে ফিরে যেতে দেখেছি। আমরা সেই 2006 সালে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেবের সেই সংলাপ নাটক দেখেছি এবং ব্যর্থ হয়ে হাস্যকরভাবে সেটা বন্ধ করতে দেখেছি। সুতরাং এই আলোচনার মাধ্যমে সমাধানে দেশে যেখানে একদম অনুপস্থিত, সেইখানে ঐক্যমত্য কমিশন যে এত সাফল্য অর্জন করলো, 84টা বিষয়ে সব দল একমত হয়ে গেল। মোটা দাগ এখন দুইটা বড় বিষয়ে একটু মত ভিন্নতা আছে, কিন্তু সেই দুইটা কি ফান্ডামেন্টাল নয়? না, ফান্ডামেন্টাল কিছুই না। এগুলা মৌলিক বলতে গণতন্ত্রের এইসব কোনো উপাদানই মৌলিক না। এক এক দেশে এক এক বিধান, সেটা আবার মৌলিক হয় কি করে? এইটা এই দেশের জন্য কেউ কেউ প্রয়োজনীয় ভাবছে। সেই ক্ষেত্রে একটা কি পিয়ার নিম্ন কক্ষে পিয়ার নিয়ে বেশিরভাগই ভাবছে না। আপনার এই সাম্প্রতিক আজকে একটা জরিপের ফল প্রকাশ পেয়েছে, সেখানে ব্যাপক সংখ্যক 78% মানুষ পিয়ার কি বুঝে না এটা বলছে। 57% সম্ভবত, পিয়ারই বুঝে না। আবার জামাত ইসলাম এবং তার সঙ্গে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের সঙ্গে দীর্ঘদিন সঙ্গী থাকলো ইন্ডিয়াপন্থী বলে পরিচিত আর একটা ইসলামপন্থী দল, ইসলামী শাসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের নিয়ে পিয়ার নিয়ে মাঠে নেমে পড়েছে। এটুকুই, এটা দিয়ে তার একটা আলোচনায় আসতে চাইছে, আর তেমন কিছু আমি মনে করি না। আর একটা হচ্ছে জুলাই সনদ অনেকের চাওয়া, এটা বিএনপিরও কিন্তু চাওয়া। বিএনপি শুধুমাত্র এর প্রক্রিয়াগত, জুলাই সনদ নিয়ে কিন্তু দ্বিমত খুব বেশি কিছু আমি দেখি না, তেমন নাই। শুধু এর বাস্তবায়নের প্রক্রিয়া এবং সময় নিয়ে ডিবেটটা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার সরকারি অধ্যাদেশ জারির মাধ্যমে যেই সব আপনার বাস্তবায়নযোগ্য, সেগুলো তো বিএনপি সহ সবাই একমত হচ্ছে যে এখনই সেগুলো বাস্তবায়ন করতে পারে। আর সংবিধান পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট যেগুলি, সেইখানে বিএনপি বলছে যে এটা সংবিধান পরিবর্তনের বিষয়টিকে অসাংবিধানিকভাবে করা ঠিক হবে কিনা এবং ভবিষ্যতে সেটা নিয়ে প্রশ্ন উঠবে কিনা। শেষ পর্যন্ত এটাও তো বলছে যে প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে, যেহেতু সর্বোচ্চ অথরিটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট। সংবিধানের ব্যাপারেও তাদের মতামতই তো চূড়ান্ত শেষ পর্যন্ত, সুতরাং নেওয়া যেতে। সেখানেও আমার ধারণা একটা সমাধান বেরোয় আসবে। উচ্চকক্ষের পিয়ার, সেখানে বিএনপি পিয়ার চায় না, অন্য অনেক দল পিয়ার চায়। সেটা নিয়ে আরও 1 মাস আলোচনার জন্য সময় বাড়িয়েছে। হয়তো এমনও হতে পারে যে বিএনপি বলল প্রথমবার পরীক্ষামূলকভাবে ঠিক আছে আমরা একটু ছাড় দেই, 50% পিয়ার হবে, 50% ট্র্যাডিশনাল এই নারী আসনের মতো হবে আগের মতো। অন্য দলগুলো ভাবলো ঠিক আছে উইন উইন হোক, আমরাও 50% ছেড়ে দিলাম। এটা কিন্তু অসম্ভব নয়, এটা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। যে কোনো সময় দেখবেন যে আলোচনার মাধ্যমে হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনটা ইজ এ মাস্ট। তা ইলেকশন ইন ফেব্রুয়ারি ইজ এ মাস্ট, এর কোনো বিকল্প কারো হাতে নাই। এই নির্বাচন না হলে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে যত যা কিছুই বলুক, এই সরকার বৈধতা এবং অবৈধতার দুইটার প্রশ্নে প্রশ্নবিদ্ধ হচ্ছে। জামায়াতের পন্থী অ্যাডভোকেট শিশির মনির তিনি বলছেন এই সরকার অবৈধ। আবার কেউ কেউ বলছেন বৈধ, কেউ কেউ বলছেন না জনরাই বৈধতার মাপকাঠি, এদেরকে বিপ্লব পরবর্তী সরকার গণঅভ্যুত্থানই বৈধতা দিয়েছে। কিন্তু গণঅভ্যুত্থান যে বৈধতা দিয়েছে সেটা আমাদের মৌখিক বৈধতা। এটাকে কাগজে কলমে বৈধতা নিতে হলে জাতীয় সংসদে এটাকে বৈধতা তো নির্বাচন লাগবে। তাহলে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এলে জাতীয় সংসদ গঠন হবে, সেই সংসদে এই সরকারকে বৈধতা দিতে হবে। এটা হচ্ছে বেসিক কথা। এখন যদি নির্বাচন না হয়, নির্বাচন হওয়ার আগে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে নির্বাচনটা পিছিয়ে গেল, বানচাল হলো না, তাহলে দেশে যে অরাজকতা তৈরি হবে, পতিত পলাতক ফ্যাসিবাদ খুনি গোষ্ঠী যে সুযোগ নেবে না তার তো নিশ্চয়তা নাই। সেই পরিস্থিতিতে দেশ সামলাবে কে? সেনাবাহিনী ডেফিনেটলি, একদম খোলামেলা বলি, মার্শাল ল ইজ এ মাস্ট। তো মার্শাল আসলে সেনাবাহিনী নিলে কি হলো? এই সরকারের যে অবৈধতার সংকট নিয়ে প্রশ্ন তুলছে কেউ কেউ, সেটাকে বৈধতার কোনো অথরিটি তো সেনাবাহিনী না, জাতীয় সংসদই তো নাই, বৈধতা দিবে কে? তাহলে সেই সরকার যখন ক্ষমতা গ্রহণ করবে তখন এই সরকারের উপদেষ্টারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়বে না, সেই নিশ্চয়তা আপনি দিবেন। সুতরাং তাদের সেফটি কি দেবে? তাদের সেফটি দেশের
সবার সেফটি নির্ভর করছে একটা নির্বাচনের উপরে। নির্বাচন চায় না কে? আমি তো দেখি সবাই চায়। এই সরকারের উপদেষ্টারা বা সরকার যন্ত্র পরিচালনা তাদের স্বার্থে এবং তাদের বাঁচতে হলে, নিরাপদ থাকতে হলে নির্বাচন দিতে হবে তাদের, সুতরাং তারা নির্বাচন দিতে চায়। বিএনপির সবচেয়ে বড় দল তারা এবং তাদের সমমনা অনেকগুলো দল নির্বাচন চায়, ব্যবসায়ীরা নির্বাচন চায়। এই পরিস্থিতিতে ঘোলাটা অবস্থা তৈরি হইলে যারা ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করে, কিন্তু গত 1 বছরের বেশি সময় যেহেতু নেয় নাই, তারা ক্ষমতা নিতে চায় না। সেই সেনাবাহিনী তারাও নির্বাচন চায়। এই দেশের সাধারণ মানুষ তারা নির্বাচন চায়, জরিপে বলছে সবাই নির্বাচনমুখী। তাহলে সবাই যেখানে নির্বাচন চায় সেখানে একটা দুইটা দল বিশেষ একটা ইস্যু নিয়ে মাঠে নামলার বিক্ষোভ দিল, তাতে নির্বাচন না হবে এরকম কোনো সম্ভাবনা নেই। তো যেহেতু নির্বাচন হবে, তারা নেগোসিয়েশন বা দরদাম বাড়ানোর জন্য এইসব পয়েন্ট নিয়ে মাঠে নামতে পারে, আবার আলোচনায় আসবার জন্যও নামতে পারে, অথবা ইসলামপন্থী কয়েকটা দল তারা জোট করার প্রক্রিয়া চালাচ্ছে। সেই জোটের প্রাথমিক একটা পদক্ষেপ হচ্ছে একসঙ্গে অভিন্ন কর্মসূচি মাঠে, সেটাও হতে পারে। এটা কোনোভাবেই মেঘের ঘন ঘটা এইটা প্রচার করবার বা বলবার কোনো সুযোগ নেই। জি শরীফ ওসমান হাদী, আপনাকে যে প্রশ্ন করেছিলাম আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে, সম্ভবত জুলাই সনদের, জি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, তারপরে জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করা। ওকে, তাহলে আমি একটু জাতীয় পার্টিটা এটা অল্পতে আগে একটু বলে ফেলি। সেটা হলো, দেখেন যে ঠিক যেই কারণে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, প্রথমত বলে রাখি, আওয়ামী লীগ যেই প্যাটার্নে নিষিদ্ধ হয়েছে এই প্যাটার্ন আমরা সবসময় বিরোধিতা করেছি। আমরা এর একটা অংশ হয়েছে আর একটা হয় নাই। আমাদের কথা ছিল প্যারালালি নির্বাহী আদেশে এবং বিচারিক প্রক্রিয়ায়ও। এখন বিচারিক প্রক্রিয়ায় তো আপনার 6 মাস 8 মাস 10 মাস সময় লাগবে, তো সেই পর্যন্ত তো আর এভাবে রাখা যায় না। তো প্রথমত নির্বাহী আদেশে, যেটা ইতিমধ্যে হয়েছে, এবং চূড়ান্তভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করতে হবে অথবা বিচার করতে হবে। এবার দেখেন, জাতীয় পার্টির পরে আর যে 14টা পার্টি বা 13টা পার্টি, এটা ওনারা নিজেরাও নাম জানে না। এখানে সিগনিফিকেন্ট হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টির ক্ষেত্রে সমস্যাটা হলো, জাতীয় পার্টির আসলে এখানে ক্যারেক্টারটা কি? গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঠিক যেই কারণে নিষিদ্ধ হয়েছে বা যেই কারণে ফ্যাসিস্ট, এর প্রত্যেকটা অ্যালিগেশন ঠিক জাতীয় পার্টির সাথে সমানভাবে আছে। শুধু পার্থক্যটা কি? কোয়ান্টিটিগত। ধরেন আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 200 আসন একা খেয়েছে, জাতীয় পার্টি অর্ধেক খেয়েছে, মানে 100 নিয়েছে। আওয়ামী লীগ মন্ত্রী হয়েছে অনেক বেশি, জাতীয় পার্টি একটু কম মন্ত্রী হয়েছে। তারা পাচার করেছে অনেক বেশি টাকা, তারা একটু কম টাকা তুলনামূলক তার চেয়ে, কিন্তু সে কোনটা করে নাই। ইভেন দেখেন, গতকালকে পরশু পর্যন্ত নিউজ বের হয়েছে, জিএম কাদেরের সাথে শেখ হাসিনার শেষ পর্যন্ত কথা হয়েছে, এবং এই যে মেসাকার চালানো এই প্ল্যানিংয়ের অংশ জিএম কাদের তাকে পরামর্শ দিয়েছেন, এবং জিএম কাদের শেখ হাসিনাকে সর্বশেষ বলেছিল মার্শাল্লাহ জারি করে দেওয়ার জন্য। এর মানে, এবং আপনি ভাবেন জাতীয় পার্টি ধরেন নাই, এই যে জাতীয় পার্টি এরশাদ সাহেব কি তাকে সিএমএইচে ভর্তি করা হলো, এরপরে গলফ খেললো, উনি নির্বাচনই করলেন না কিন্তু উনি এমপি হয়ে গেলেন, এরপরে শেখ হাসিনার উপদেষ্টা হলেন, এরপরে রওশন এরশাদ সেই বিরোধী দলীয় নেত্রী নাকি সরকার দলীয় নেত্রী কিছুই জানেন না, কিন্তু সংসদে তিনি নেত্রী। শেখ হাসিনা আর রওশন এরশাদ 2 বোন মিলে লুটপাট করছেন। এর মানে এই জাতীয় পার্টি এসে, এবং আপনি ভাবেন একটা দল সে আবার সেটা বলে দেয় যে আমাকে ভারত থেকে বলা হয়েছে যে আমরা যদি নির্বাচনে না আসি তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে। এরপরে আবার বলছে এসে আমি কি বলেছি আমাদের আলোচনা, এটা আমাকে বলতে নিষেধ করা হয়েছে। এর মানে ভিতরে আলোচনা তো অনেকের সাথেই চলে, কিন্তু একটা দল কতটা নির্লজ্জ হলে এবং বাংলাদেশে কতটা ম্যান্ডেটহীন হলে সে প্রকাশ্যে আবার এটা এই জন্য বলে দেয় যে তার সাথে যে ইন্ডিয়া আছে এইটা সে মানুষকে বলে ভয় দেখাচ্ছে। তো আমাদের ব্যাপার হলো, ঠিক আওয়ামী লীগ যেই প্যাটার্নে বিচারের মুখোমুখি হতে যাচ্ছে, ওই একই এলিগেশনে, একই অভিযোগে, একই ফ্যাসিবাদ কায়েমের সহযোগিতা হিসেবে চুরির অপরাধে, হত্যার অপরাধে, খুনের অপরাধে জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি করা দরকার। তবে হ্যাঁ, এইটা নিশ্চয়ই জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে হুট করে তার রুম ভেঙে দেয়া না। এই রুম ভেঙে করে দেওয়ার মধ্যে সে ভিকটিমহুড প্লে করে আরো সুবিধা নিচ্ছে, এটা হতে পারবে না। আমাদের পরামর্শ হলো, অবশ্যই আওয়ামী লীগ যেভাবে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হবে, জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি করতে হবে। এবং তার পূর্বে যেটা করা যেতে পারে, সেজন্য যদি আমরা আবার চাপ দিয়ে বলবে যে শাহবাগের মতো আমরা বিচার তাড়াহুড়ো করেছি, প্রেশার তৈরি করেছি, সেই পর্যন্ত নির্বাহী আদেশে তার কার্যক্রম স্থগিত রাখা যায়। কিন্তু এখন আমরা যখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে চেপে তারাও নির্বাচন করবার চেষ্টা করছে,
তখন তো এটা শুধু আমাদের না, এটা বাংলাদেশের সকল মানুষের কনসার্ন যে তার বি টিম থেকে সে এখন মাঠে নামবে। এটা হলো জাতীয় পার্টি প্রশ্ন। আর জুলাই সনদের ভিত্তিতে ভাই যেটা বলছিলেন এই ওইটার ধারাবাহিকতার ক্ষেত্রেই যে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তো অলমোস্ট খুব একটা কাছাকাছি জায়গায় চলে এসেছে। এইখানে আমাদের দাবি যেটা, এখন বাংলাদেশে নির্বাচন নিয়ে কথা বলা একটু এই জন্য বিপজ্জনক যে ধরেন ভাই যেটা বলেছে এটা তো ওকেই, সবাই নির্বাচন চায়, ইভেন মানে নির্বাচন চায় না এমন কেউ নাই। যে জামাত যে মাঠে নেমেছে তারাও তো নির্বাচনটা চায় বলেই কোন প্যাটার্নে চায় এটা নিয়ে তাদের আন্দোলন আছে। এই আন্দোলন কতটা মানে ভিত্তি পাবে এটা তাদের পলিটিক্সের অংশ। এতটুকু পলিটিক্স আমরা তাকে করতে দিব যতক্ষণ না পর্যন্ত এটা একটা মানে সংঘর্ষের রূপ না নেয়, ততক্ষণ পর্যন্ত যে যার দাবি জানাবে। ধরেন আমি বরং যেটা বলতে চাই, ভাই একটা কথা বলো না যে অনেকে তো পিআর জানেই না, কিন্তু আমি বরং এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আছে। এই যে এই প্যাটার্নের বাহিরেও দুনিয়ায় আরও নির্বাচন আছে, এই জামাত হোক অন্যান্য যারা হোক, এই দাবিটা তুলবার ফলে আমাদের ছাত্র জনগোষ্ঠীর বাইরেও সাধারণ মানুষও, আমাকে রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করছে মামা পিআর কি। এর মানে আমি এটাকে খুবই পজিটিভ সাইন দেখছি যে মানুষ নির্বাচন পছন্দ করে বলে পিআর কি এটা ব্যাপারে সে প্রশ্ন করতে পারছে। এখন এইটা তো দুনিয়ার কোথাও না কোথাও আছে, এর ভালো দিক খারাপ দিক আছে, আমরা আলোচনা করব। কিন্তু এই যে মানুষের জিজ্ঞাসা এবং এই প্যাটার্নের বাইরেও আরও দুনিয়ায় বিভিন্ন জায়গায় নির্বাচন হয়, এটা তো খারাপ না, জানাশোনা হবে, বিভিন্ন এক্সপেরিমেন্ট হতে পারে। কিন্তু আমরা এবার খুবই কমন স্ট্যান্ড নিয়েছি এটা দেশের স্বার্থে যে উচ্চকক্ষে অবশ্যই আমাদের পিআর লাগবে। উচ্চকক্ষে যদি আমরা পিআর না করি তাহলে সংরক্ষিত নারী আসনে যে মনোনয়ন বাণিজ্যটা হয়, আরও জনগণের পয়সায় 100 এরকম এমপি পালবার মতো পয়সা আমার দেশেরও নাই আর দরকারও নাই। আর নিম্নকক্ষে আমাদের অবস্থানটা হলো পিআর আইডিয়া হিসেবে ভালো আইডিয়া, পৃথিবীর অনেক দেশে আছে, আবার এর সমালোচনাও আছে, কিন্তু বাংলাদেশের যে আর্থসামাজিক বাস্তবতা এতে এখনই নিম্নকক্ষে পিআরকে এক্সপেরিমেন্ট হিসেবে চালানো কঠিন। সেই হিসেবে উচ্চকক্ষে শতভাগ আমরা পিআর চাই, এটা আমাদের দাবির জায়গা। আর আপনি যেটা ভাইয়ের সাথে একটু অ্যাড করি, ওই যে নির্বাচনটা আমাদের ফেব্রুয়ারিতে লাগবেই। কারণ একটা ব্যাপার দেখেন, আমরা সবাই একটা স্টেজে কখন মিলিত হবে জানেন? আমরা যখন দেখব দিল্লি যার পক্ষে দাঁড়ায় আমরা সবাই মিলে তার বিপক্ষে, আর দিল্লি যদি কোনো স্ট্যান্ড বিপক্ষে নেয় বাংলাদেশপন্থী সকল মানুষ তখন সেটার বিরুদ্ধে দাঁড়াবে। আমরা যেটা বুঝতে পারছি দিল্লি এখন যে কোনোভাবে আমাদের এই ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করতে চায়। এস আলম, ফ্যাসিবাদ হাসিনা এবং তাদের সমস্ত হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা রেডি আছে, এবং এমনও হতে পারে ইলেকশনের আগে গুরুত্বপূর্ণ কিছু পলিটিক্যাল ক্যারেক্টারকে অ্যাসাসিনেশন করা হতে পারে, গুপ্ত হত্যা করা হতে পারে, যাতে করে আওয়ামী লীগ কনফিডেন্সের সাথে মাঠে নামতে পারে, অথবা একটা বিরাট ক্যাওয়াস তৈরি হয়। ক্যাওয়াস তৈরি করার মধ্য দিয়ে যেটা হতে পারে, আমার কাছে একাডেমিক প্রুফ নাই যে ধরেন এই সরকারকে ফেল করানো হবে। এই সরকার ফেল করানোর পরে বাংলাদেশে যে ইতিমধ্যে কিছু সুশীল যারা ব্রিফকেস গুছিয়ে সুটকেস গুছিয়ে বসে আছেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার হওয়ার জন্য, তো এই সরকারকে ফেল করানো হবে। এরপর নির্বাচনের জন্য একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, তারা ধরে রাখেন বছরখানিক দেশ চালাবে, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে আওয়ামী লীগকে এনে ব্যালটে নৌকোমার্কা রেখে একটা ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করবে। জি, আমরা একটু ডক্টর শান্ত আপনার কাছে যেতে চাই, সেটা হলো যে দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানে যারা ভূমিকা রেখেছে এবং আগামী নির্বাচনের জন্য যারা মানে প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ছাড়া যাদের কাছে আর কোনো পন্থা নাই, সেরকম একটি পরিস্থিতিতে আমরা দেখছি যে কিছু রাজনৈতিক দল আবার আলাদা জোট গঠন করছে, ইসলামপন্থী দলগুলি। সেইখানে কি বিভেদের রাজনীতি অথবা বিশ্বাস অবিশ্বাসের একটা দোলাচল থাকে কিনা? শরীফ ওসমান হাদী যেটা বললেন যে থার্ড পার্টি এখানে সুযোগ নিতে পারে কিনা, পরিস্থিতিটা কি বুঝতেছেন? না, এটাকে বিভেদের রাজনীতি হিসেবে না দেখে গণতান্ত্রিক প্রতিযোগিতার রাজনীতি হিসেবে যদি দেখা যায়, এবং তারা এই রাজনৈতিক দলগুলো যদি আমাদের সেটি দেখতে সাহায্য করেন, সেটা কাঙ্ক্ষিত। যেমন ধরেন আওয়ামী লীগ পতিত, খুনি, পলাতক, জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ, তার ফেইট এখনও আমরা জানি না। বাংলাদেশের রাজনৈতিক শক্তি বলতে আছে মূলত প্রথম সারিতে বিএনপি আর জামাত ইসলাম, তারপরে ঠিক আছে। তাহলে গণতান্ত্রিক দেশে নির্বাচন হলে বিরোধী দল লাগবে না? সরকারি দল এবং বিরোধী দল তো লাগবে। সেখানে একটা শক্তিশালী বিরোধী দল যদি না থাকে তাহলে জাতীয় সংসদও তো কার্যকর হয় না। সেখানে যদি জামায়াত ইসলাম আরও কয়েকটা দলের সঙ্গে জোট করতে পারে এবং একটি শক্তিশালী বিরোধী দল হতে পারে, এটা তো গণতন্ত্রের জন্য খারাপ না। এটাকে তো আপনি ওই বিভেদ হিসেবে দেখবেন কেন? বরং মানুষের কাছে যাক, অ্যাপিল নিয়ে মানুষের কাছে বিএনপি তাদের ভুল ত্রুটি যা আছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিজেদের আরও পরিশুদ্ধ করবে,
ক্ষমতায় এলে কি কি করবে সে অঙ্গীকার দিচ্ছে, তারা সংস্কারের রূপরেখা 31 দফা অনেক আগে লিখিতভাবে অঙ্গীকার করেছে। অতীতে তাদের এই দেশের জন্য অনেক অর্জন আছে, দেশের প্রধান প্রধান হিস্টোরিক্যাল যে পলিটিক্যাল হিস্টোরিক্যাল যে মাইল ফলক, সেখানে বিএনপির যতগুলো অর্জন আছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নাই। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলি, যারা বিএনপিকে নিয়ে এত সমালোচনা করেন তারা পারলে দেখান যে একটা দল যার মুক্তিযুদ্ধ 1971 সালে তাতে প্রত্যক্ষ যুদ্ধ করবার যে এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার যে ভূমিকা, সেইটাই বিএনপির প্রতিষ্ঠাতার আছে। 1975 সালে বাকশাল করবার পরে সেইখান থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনা, সেই কৃতিত্ব এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আছে। এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীনভাবে থেকে সেই এরশাদকে পরাজিত করে প্রথম যেই গণতান্ত্রিক নির্বাচন, মানুষের ভালোবাসা নিয়ে সেখানে নির্বাচিত হওয়ার কৃতিত্ব এই দলের প্রধান বেগম খালেদা জিয়ার আছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র আনার কৃতিত্ব এই দলের আছে। 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের ঐক্য অটুট রেখে সংগ্রাম চালিয়ে যাওয়া, কোনো রকম আপোষ না করা, এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম স্টেক হোল্ডার হিসেবে এই দলের একটা সাকসেসফুল স্টোরি আছে। এই এতগুলো ইভেন্টের সবগুলো সাকসেসফুল স্টোরি আপনি কোনো দলের বাংলাদেশে দেখাতে পারবেন না। সেটা আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ 71-এ ছিল, বিভিন্ন এরশাদ বিরোধী আন্দোলনে কিছু অংশ ছিল, কিন্তু এই আবার 16 বছর ফ্যাসিবাদ এবং এবার খুনি জাতীয় পার্টি, তার নানান রকমের ইতিহাস পাবেন। জামায়াত ইসলাম 71-এ মুক্তিযুদ্ধ বিরোধী, 86 সালে এরশাদের সঙ্গে পাতানো নির্বাচনে যাওয়া, 95-96 সালে শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনাকে 21 বছর পর ক্ষমতায় এনে পুনর্বাসন করা আওয়ামী লীগের, এরকম মানে দেশের রাজনৈতিক ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নেওয়ার অনেক কিছু আপনি তাদের পাবেন। বিএনপি হচ্ছে একমাত্র দল যাদের অনেক দোষ ত্রুটি আছে, সেটাও সত্য, কিন্তু তারপরও এদেশের জন্য অপরিহার্য একটা রাজনৈতিক দল। সুতরাং তারা জনগণের কাছে নিশ্চয়ই তাদের অ্যাপিল, তাদের অর্জন নিয়ে যাবে। জামায়াত ইসলাম তাদের অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা যদি জনগণের কাছে যায় তারা যাবে। এনসিপি, ইনকিলাব মঞ্চ, যারা যারা নির্বাচন করতে চায়, নাগরিক ঐক্য, গণসংহতি, প্রত্যেকে যাবে। জাসদ, বাসদ, যারা যারা পক্ষে গণতন্ত্রের পক্ষে গণ অভ্যুত্থানের সবাই যাবে। সেটাকে আমরা গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে প্রতিযোগিতা হিসেবে দেখতে চাই। কিন্তু এটা বাস্তবতা। যারা এই কথা বলে আবার আত্মতুষ্টিতে ভোগে যে এদের মধ্যে বিভেদ হবে এবং সেই বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদ ঢুকবে, হবে না, এটা দিবা স্বপ্ন। যখনই দেখবেন ফ্যাসিবাদ কোথাও না কোথাও এরকম অ্যানার্কি তৈরি করছে, কোথাও না কোথাও নাশকতা করছে, নামছে, তখন নিজেদের মধ্যে যত প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, ভুল বুঝাবুঝি থাক, গণ অভ্যুত্থানের পক্ষে সব শক্তিকে তখন দেখবেন এক প্ল্যাটফর্মে দাঁড়াবে। এটা দাঁড়াবে, এটা বলে রাখলাম। কেউ যদি বিশ্বাস না হয় লিখে রাখেন, দাঁড়াবে। সুতরাং বাংলাদেশ পন্থীদের বিজয় হয়েছে, বাংলাদেশ পন্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশকে নির্মাণ করবে, বাংলাদেশকে রক্ষা করবে, ফ্যাসিবাদকে দেশে আর জায়গা দিবে না। জনাব ওসমান হাদি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল একীভূত হতে চায়, মানে তারা কি নিজেদের যে অস্তিত্ব আছে, নিজেদের যে আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটির ক্রাইসিসে ভুগছে, তারা একসাথে হতে চায় কেন? আচ্ছা, প্রথমত এটা হচ্ছে, ধরেন এনসিপিকে নিয়ে আগে বলি, কারণ এনসিপি হলো আমাদের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান থেকে উঠে আসা পরিচিত। ধরেন এবি পার্টি বা গণ অধিকার পরিষদ তো আগেরই রাজনৈতিক দল। এখন ওই যে কথাটা আমরা অনেক আগে থেকে বলেছি, মানে গরিবের কথার তো গুরুত্ব কম, এই জন্য যে এইখানে এই কম বুদ্ধিজীবিতা এবং বেশি রাজনীতি, এইটা করতে হবে। তো এইটা দেখেন, আমি যেটা বারবার এনসিপির শত সমালোচনা করেও বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রশ্নে এনসিপি অথবা এই প্যাটার্নের রাজনীতিটা ভালো করা দরকার, টিকে থাকা দরকার। এই ভালো করা দরকার মানে বলি নাই যে আগামী বাড়িতে 50টা আসন লাগবে, কিন্তু তার পলিটিক্সটা থাকা দরকার। ধরেন এমন অনেক জেনারেশনের একটা গ্রুপ তৈরি হচ্ছে যারা বিএনপিকেও পছন্দ করতে চায় না বা জামাতকেও পছন্দ করতে চায় না, তো তার তো আপনার একটা পলিটিক্যাল স্পেস লাগবে। এই যে এখন দুই বাইনারি, হয়তো আপনি এমন একটা কথা বললে আইদার আপনাকে বিএনপির পক্ষে বলবে অথবা জামাতের পক্ষে বলবে। তো বিএনপি জামাত না করেও একটা মাঝখানের একটা ফোর্স এরকম তৈরি হতো বাংলাদেশের রাজনীতির জন্য ভালো, এবং তখন ওই বাইনারির পলিটিক্স থেকে ভেঙে আমাদের আরেকটা স্পেস তৈরি হবে। কিন্তু আমাদের এনসিপির বন্ধুরা সেই কাজই এখন করলেন, যেটা আগে করলে দুর্দান্ত হতো। আজকে আপনাকে জানিয়ে রাখি, আমি তো এনসিপি গঠন হওয়ার আগে যেটা নাগরিক কমিটি ছিল, আমি সেটার কেন্দ্রীয় সদস্য ছিলাম। ঠিক যেই প্রস্তাব দিতে দিতে তারপরে আমি আর এনসিপিতে যুক্ত হই নাই, বলেছিলাম
যে এবং এই যেই কারণে নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলাম তখন আমরা জানতাম যে এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং আরও যে এরকম দল আছে এই সব দলগুলোকে নিয়েই একটা বড় পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হবে। তো সেক্ষেত্রে একটা ছোট দলের আপনি একটা খুব বড় পোস্ট, এর চেয়ে একটা বড় দলের ছোট যোদ্ধা সিগনিফিকেন্ট এইটা হতে পারা তো ভালো, এই জন্য যে তার একটা জার্নি থাকে নতুন করে। তো এইটা হলো না এবং পরবর্তীতে আমাদের ভাই বন্ধুরা যেটা করলো, এই যে অমুক ভাই তমুক ভাই, এই ভাই ওই ভাইকে মাইনাস করে, সকালে সন্ধ্যায় আর একজন মাইনাস করে, মাইনাস করে 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 ধরেন এনসিপির প্রথম দুর্বলতাটা কোথায়? তাদের মধ্য থেকে এক্স শিবিরের যারা আছে, এক্স শিবিরের গ্রুপটা বের হয়ে কি করলো? আপ বাংলাদেশ তৈরি করলো। এখন ধরেন আপ বাংলাদেশও কিন্তু ব্যাপক আকারে মুভ করতে পারছে না, কিন্তু এই যে আপ বাংলাদেশের ফোর্সটা তার থেকে বের হয়ে গেল, তাতে এনসিপির তো ক্ষতি হলো। কিন্তু এই যে তারা বেশি বেশি আইডিওলজির চর্চা করা, এত বেশি আদর্শিক চর্চা না করে যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, আমরা নিজেরা চুরি করব না, দুর্নীতি করব না, কেউ করলে তারা সহ্য করব না, এইটুকুন ঐক্যমতে যারা আছে সবাই মিলে একটা পলিটিক্সটা দাঁড় করাই। তো তারা প্রথম ওই যে আপ বাংলাদেশ হলো, তারা আস্তে আস্তে দুর্বল হলো, হতে হতে তারা তখন ফিল করলো, দেখেন আমি আপনাকে একটা কনক্রিট কথা বলে রাখি, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব হলো এইটা, যারা আমরা বুঝতে ভুল করবো তারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। মানুষ না এখন আপনি কতটা ৭১ করেছেন আর কতটা জুলাই করেছেন এইটা মানুষ লেস ফোকাসড, এটাকে মানুষ এত গুরুত্ব দিয়ে দেখে না। আমি বিরাট মুক্তিযোদ্ধা কিন্তু আমি পরে ভোট ডাকাতি করে এমপি হয়েছে, মানুষের প্রতিরোধের শিকার হবে। আমি বিরাট জুলাইয়ের অংশীদার কিন্তু আমি পরে ১০০ কোটি টাকা চুরি করার প্রমাণিত হলো, মানুষ আমার গায়ে থুথু মারবে না মানে ঘৃণায়। কিন্তু আমি ধরেন অত বিরাট কেউ না, কিন্তু আমি যেটুকুন কমিটমেন্ট করি এতটুকুন রক্ষা করি, আমি চুরি করি না, চুরিকে প্রশ্রয় দেই না, চাঁদাবাজি করি না, চাঁদাবাজিকে প্রশ্রয় দেই না। এখনকার জেনারেশনটা এমন, মানুষ স্ট্রেট ফরওয়ার্ড হওয়া পছন্দ করে, যা বলে ওটুকুন করে কিনা। তাহলে কি সবাই এক হচ্ছে এখন? হ্যাঁ, আলোচনাটা চলছে। তো আমাদের সেই বন্ধুরা তো এখন আপনি না, এখন আমরা তো দেখেন আমি তো কোনো পলিটিক্যাল পার্টিতে নাই। ইনকিলাব মঞ্চ একটা অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন, আমরা এটাকে বলি পলিটিকো কালচারাল, যে আমাদের ভয়েসটা পলিটিক্যাল কিন্তু এটা আমাদের সাংস্কৃতিক সংগ্রামের অংশ মনে করি। সুতরাং ইনকিলাব মঞ্চ হিসাবে এটা স্বতন্ত্রই আছে, সে তো আর পলিটিক্সে যাচ্ছে না। আমার ক্ষেত্রে যেটা প্রশ্ন আছে, আমি যেহেতু ঢাকা ৮-এর স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছি, সেক্ষেত্রে আমি সব দলকেই বলেছি তারা যদি কেউ মনে করে যে আমি যদি সংসদে যাই তাহলে দেশের উপকার হবে, তাহলে তারা আমাকে নৈতিক সমর্থন দিতে পারে। কিন্তু আমি রিকোয়েস্ট করে রেখেছি যে প্লিজ কোনো দলের প্রতীকে আমাকে নির্বাচন করার জন্য বললেন না, বরং আমাদের এই স্বতন্ত্র বোধটুকুন আপনারা সম্মান করেন। তার মানে আপনি এনসিপির নেতৃত্বে যেই কাঠামো গঠন হচ্ছে সেখানে আপনি যাচ্ছেন না? আমি ব্যক্তিগতভাবে সেই দলে যোগ দিচ্ছি না, কিন্তু যদি পরবর্তীতে এমন হয়, সেটা বিএনপি, জামাত ইসলামী, অনেকেই তো অনেক ধরনের জোট করবে, সেই যে কোনো জোট যদি মনে করে যে আমরা তাকে ওখানে অনার করে প্রার্থী দিলাম না, অথবা আমরা বললাম সে আমাদের জোটের ভাই, এটা অনেক পরে দেখা যাবে। কিন্তু আমার স্পেসিফিক জায়গাটা হলো কোনো একক দলের প্রার্থী হতে চাই না, আমরা স্বতন্ত্রই থাকতে চাই, বরং সেক্ষেত্রে আমাদেরকে যদি কেউ অনার করে এটা আমাদের জন্য সম্মান। জি ডক্টর সায়ন্ত, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, সামনে রাকসু, চাকসু আসছে, এমন প্রেক্ষাপটে জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলোর একটা জোট হচ্ছে, আবার এদিক দিয়ে এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তারা আবার আলাদা একটা জোট করছে। এগুলি কি সবই কি বিএনপিকে চাপে রাখার জন্য, বা বিএনপির প্রতি যাতে জনগণের মুখটা ফিরিয়ে নেওয়ার জন্য কোনো প্রয়াস কিনা, কি মনে করছেন? না, এই চাপে রাখার জন্য না, প্রত্যেকেই চায় যে যার যার অবস্থান থেকে তারা আরেকটু শক্তিশালী হয়ে উঠুক, তাদের ভয়েসটা আরেকটু রেইজড হোক। বিএনপি বাংলাদেশে আনপ্যারালাল বড় দল, যে যত যা কিছুই করুক, কয়টা ছাত্র সংসদে কারা জিতলো না জিতলো সেই হিসেবের বাইরে গিয়ে দেশের আপামর জনসাধারণের সমর্থনে আনপ্যারালাল বড় দল। ফ্যাসিবাদ হওয়ার পরও বাংলাদেশে সাংগঠনিক ভিত্তি মজবুত এরকম একটা বড় দল ছিল আওয়ামী লীগ, যেটা আদতেই কোনো রাজনৈতিক দল ছিল না, সেটা ছিল একটা ফ্যাসিস্ট কাঠামো, কিন্তু তাদের কাঠামোটা শক্তিশালী ছিল, তৃণমূল পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলাদেশে আওয়ামী লীগের ওই কাঠামো আর রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাঠামো এর ধারে কাছে অন্য কেউ ছিল না। আরও অনেকখানি নিচে ছিল জাতীয় পার্টি, জামায়াত ইসলাম। জাতীয় পার্টিও আওয়ামী লীগের এই খেলার গুটি হয়ে এদিক ওদিক করতে করতে তারাও ধ্বংস দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ফলে আর ওরকম দল নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা বাস্তবতা যে নির্বাচন হলে যে যা কিছুই বলুক, অন্যান্য
দল কিছু হয়তো আসন বাড়বে, কিছু ভোট পার্সেন্টেজ বাড়বে, কিন্তু বিএনপি বিপুলভাবে বিজয়ী হয়ে আসবে। কিন্তু নির্বাচন এই গণঅভ্যুত্থানের পর এইরকম কথা আলোচিত হতো যে বিএনপি 270-80টা আসন পেয়ে যেতে পারে, এবং এটাই কিন্তু রাজনৈতিক বাস্তবতা। সেই ক্ষেত্রে যদি অন্যান্য দলগুলো এই যে ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্ররা একটু ক্যারিশমা দেখাচ্ছে, একটা ফ্লো তৈরি করলো, জামায়াত ইসলাম যদি তাদের অতীত ভুল থেকে বের হয়ে আসে, তারা যদি ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি শুরু করে, জামায়াত ইসলাম যে কট্টরপন্থা সেটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে, তারা ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে শাখা করছে, তারা নারীদের সঙ্গে আগে বসতো না, এখন দেখছি তাদের ছাত্র সংগঠনের নেতা হ্যাঁ নন হিজাবি মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছে, গল্প করছে। তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের যে অত্যন্ত বিতর্কিত যে ভূমিকা ছিল আছে, সেখানে তারা একটা শেকি অবস্থানে ছিল। এই ছাত্র সংগঠন হলেও তাদের হয়ে তারা বিজয়ের পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাচ্ছে, তারা ক্ষমা চাইতে, অন্তত মনে মনে হইলেও হয়তো ক্ষমা চেয়েছে, সেটা হতেও পারে। সুতরাং এই যে তারা একটা পজিটিভ রাজনীতির দিকে আগাচ্ছে, এটা তো দেশের জন্য ভালো। আপনি তো জামায়াত ইসলামকেও একটা রাজনৈতিক শক্তি, তাদেরকে তো ফেলে দিতে পারবেন না। সুতরাং তারা যতটা পজিটিভ লাইনে আসবে, যতটা বাংলাদেশপন্থী এবং জনকল্যাণমুখী রাজনীতিতে আসবে, তত দেশের জন্য ভালো। এবং বিরোধী দল হিসেবে এরা যত শক্তিশালী হবে, বিএনপি তত ভালো কাজ করতে বাধ্য হবে। এবং ভবিষ্যতে বিএনপি যে আজীবন ক্ষমতায় থাকবে তেমনও তো নয়। সুতরাং অন্য দলও তো তৈরি হতে হবে। হুট করে কালকে পরশু যদি বিএনপি খারাপ করে বসে, তাহলে ভ্যাকুমটা তৈরি হবে, সেই ভ্যাকুমে কী হবে? সুতরাং যোগ্য একাধিক রাজনৈতিক দল একটা দেশে থাকা ভালো। যেহেতু আওয়ামী লীগ খুনি, পতিত এবং ফ্যাসিবাদ হিসেবে ঘৃণ্য, এখন বিএনপি এককভাবে একটা দেশে এত বড় দল থাকবে আর অন্য দলগুলো আপনার গণার মধ্যেই আসবে না, সেটাও ভালো রাজনীতি না। সেই হিসেবে এরা জোট করুক, এরা কিছু নির্বাচনে বিজয়ী হয়ে মনোবল চাঙ্গা হোক। নির্বাচনের ব্যাপারে অনীহা ছিল, শুধু নির্বাচন পিছানোর জন্য নানান বাহানা খুঁজত। এখন এই যে মনোবল চাঙ্গল, এতে যদি অন্তত ফেব্রুয়ারির নির্বাচনে তারা নির্বাচনমুখী হয়, সেটাও একটা অর্জন। খারাপ কি? তারা ভালো করুক, ভালো রাজনীতি দিয়ে ভালো করুক, এবং বিএনপি চাপে পড়ুক। বিএনপির মধ্যে আমি ব্যক্তিগতভাবে আমি অনেক অনুষ্ঠানে বলেছি, আমি কোনো পদধারী না হলেও বিএনপিকে, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া আমার আইডল, তাদের আমি সাংঘাতিক পছন্দ করি। জিয়াউর রহমানের মতো এত অনেস্ট ভিশনারি নেতা বাংলাদেশ তো কেউ আসে নাই, তাকে অপছন্দ করবার সুযোগ আমার দৃষ্টিতে দেখি না আমি। ইন্ডিয়া বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে আপহোল্ড করার জন্য বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, তার ধারে কাছে বাংলাদেশে কেউ আছে? এখন তারেক রহমানের গত কয়েক বছরের তার বিভিন্ন বক্তব্য, বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা যা আমি দেখছি, তিনি বাবা মার সেই গুণগুলো ধারণ করেছেন, এটা তার মধ্যে আমরা এখন দেখতে পাই। সুতরাং বিএনপির পদধারী না হলেও বিএনপিকে ভালোবাসি, বিএনপির ওয়েল উইশার হিসেবে বিএনপির পক্ষ নিয়ে লিখি, কথা বলি, কাজ করি। কারণ হচ্ছে এই দেশটা বিএনপির মাধ্যমে যেন এগিয়ে যেতে চাওয়া। কিন্তু তারপরেও বিএনপির এই যে 7,000-এর উপরে নেতাকর্মীকে চাঁদাবাজি বা বিভিন্ন রকমের অভিযোগে তাদের শাস্তিমূলক ব্যবস্থা দলকে নিতে হয়েছে, প্রকৃত সংখ্যা তো এটাই নয়, আরও তো অনেক আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে ভালোবাসি বলে আমি আর একটা বেটার বিএনপি চাই। বিএনপি যখন এরকম চাপে পড়বে, চ্যালেঞ্জে পড়বে, তখন যারা খারাপ করছে তারা ভাবতে বাধ্য হবে যে জনগণ এগুলি পছন্দ করে না। সুতরাং আমরা এককভাবে নাই যে দানবীয় কায়দায় আগের মতো কিছু করবো আর মানুষ মেনে নিবে। সুতরাং দেয়ার ইজ অল্টারনেটিভ, অন্য কাউকে আরও দিকে মুখ ঘুরিয়ে নিবে। সুতরাং তাদেরকে বাধ্য হতে হবে ভালো করতে, সেই রাজনীতিটাও যেন এই দেশে থাকে। সুতরাং আমি একটা বেটার বিএনপি চাই, বিএনপির কল্যাণ চাই, সেই জন্য এই রাজনীতিগুলো চাপে ফেলুক বিএনপি। আমরা একদম শেষের দিকে আছি আমাদের আলোচনার। শরীফ ওসমান হাদী, আপনি আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি ডক্টর ইউনূসের মানে পক্ষে যাচ্ছে আন্তর্জাতিকভাবে, যে না সব রাজনৈতিক দলের নেতারা আছে, এটা একটা তার অবস্থান হতে পারে? রাজনৈতিক দলের নেতাদের আসলে জাতিসংঘের ভূমিকাটা কি? তারা তো বক্তব্য দেওয়ার সুযোগ পায়। ধন্যবাদ। এটা হচ্ছে ওই যে আমরা দেখলাম ফেসবুকে বিএনপির এক বন্ধু, সে মানে বিরাট একটা বক্তব্য দিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যাওয়া উচিত হয় নাই, কারণ ডক্টর ইউনূস হলো তাদেরকে নিচ্ছে দারোয়ান হিসেবে, যাতে ওখানে
মাইটের হলে বিএনপি ঠেকাই দেয়, অথবা বিপদে পড়লে, তো এইটা বিএনপির উচিত হয় নাই ডক্টর ইউনূসের সাথে যাওয়া। তো একটা ভাবে এটা তো খুবই বাজে কথা বলেছে, খুব বাজে বলছে না? আমি আপনাকে আমাদের সেই ভাই বন্ধু, এবং উনি খুবই পপুলার, এই জন্য বললাম কথাটা। ব্যাপারটা এমন মনে হয় যেন, মানে আজকে আপনাকে এই মাত্র বলে রাখি, মাত্র আমি আবার চেক করে দেখলাম, উপদেষ্টা মাহফুজুল আলমের সাথে আমাদের অনেক ঝগড়া আছে। এই শত ঝগড়ার পরেও, সেটা এই সরকারের যেই হোক, বিএনপি হোক, জামাতের হোক, যখনই তারা ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত হবে, আমরা সেই মাজলুমের পক্ষে এবং ফ্যাসিবাদের সবাই বিপক্ষে। তো এটার ব্যাপারে ইতিমধ্যে আমেরিকা কিন্তু আজকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সেই ফ্যাসিস্ট গোষ্ঠী যারা তার উপরে হামলা করেছিল, এবং সম্ভবত তারা বিরাট পানিশমেন্টের শিকার হবেন। তো এটা তো আমাদের জন্য। এখন এই কথাটা আমি কেন বলা, দেখেন ডক্টর ইউনূস সাহেবের জন্য যেটা ভালো সেটা হলো উনি এই জিনিসটা, এই যে একটা পলিটিক্যাল ইন্টিগ্রিটি, ইউনিটি, যে তার সাথে পলিটিক্যাল গার্ডসগুলো, বাংলাদেশপন্থী দলগুলো, বিএনপি, জামাত ইসলামী, অভ্যুত্থানের দল, এনসিপি, তারা সবাই আছেন, এইটা তো তার জন্য শো করা ভালো। এখন ধরেন এইটা কি শুধু ডক্টর ইউনূসের একার জন্য ভালো, নাকি বিএনপির জন্য ভালো, জামাতের জন্য ভালো? কেন ডক্টর ইউনূসের চেয়েও বিএনপির জন্য এটা জরুরি? এর কারণ হলো সামনে যখন ভালো নির্বাচনটা হবে, ভালো হোক, যেটা আমরা জানি না কতদূর ভালো হবে, এই নির্বাচনের পরে ধরে নেই বিএনপি সরকার গঠন করলো, তো সেই সরকার গঠন করার পর এই যেই সরকারটা তাদের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলো অথবা জামাত বা এনসিপি, সেই সরকারটা যদি ভালো সরকার না হয়, তাহলে সেই দায়িত্ব বিএনপিরও থাকবে যে তোমাদেরকে একটা খারাপ সরকার ক্ষমতা এনে দিয়ে গেছে। এর মানে এই সরকারটা যে যতটুকুন ভালো কাজ করতেছে তার সাথে থাকাটা, এটা বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য ডক্টর ইউনূসের চেয়েও বেশি জরুরি। কারণ এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে তারা পরবর্তীতে ক্ষমতায়িত হবেন। এবং এই জিনিসটা সব থেকে বেশি মিস্টার তারেক রহমান বুঝেন বলে উনি সবসময় একটা কথা অলওয়েজ বলেন, আমি খেয়াল করেছি, যে এই সরকারের ভালো দিকগুলো সাপোর্ট করতে হবে এবং তাকে কর্নার হতে দেওয়া যাবে না। কারণ তারা বোঝে না বেগম জিয়া থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা কোন সময় মুক্ত হয়েছে? এই সরকারের আমলেই তো। তা আপনি যদি এখন আবার তাকে ওই রকম বাজেভাবে ট্রিট করেন, তাহলে সাথে সাথে এই ট্রিটমেন্টটা নিতে হবে না যে এই বাজে লোকগুলো তোমাদের মামলা প্রত্যাহার করছো, কত হাজার কোটি টাকা লেনদেন করছো। সুতরাং এরকম না দেখে আমরা মনে করি ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন সমঝোতার কারণে এই আমাদের তিনটা দলের যে প্রতিনিধি যাচ্ছেন, এটা বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ জায়গায় এটা একটা সিম্বল হয়ে আছে। ডক্টর ইউনূস সাহেবের জন্য উইন উইন হলো। আমি বরং মনে করি এই তিনটা দল এইবার আলোচনায় যদি একটা ভালো আলোচনা করে ফিরতে পারে, বাংলাদেশের জন্য ভালো। আর যদি তারা কালেকটিভলি ফেল করে, সেটা বাংলাদেশও ফেল করবে। কারণ দিন শেষে রাজনীতিবিদদের উপর আমাদেরকে আস্থা রাখতে হবে। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক শক্তি আগামী নির্বাচনে এই দলকে গুছিয়ে সুন্দর করে মাঠে নামানোর জন্য জনাব তারেক রহমানের দেশে ফেরা অত্যন্ত জরুরি, এটা তার নেতাকর্মীরা মনে করছেন। কবে নাগাদ উনি দেশে ফিরতে পারেন যদি আপনি সংক্ষেপে বলেন, এবং কি পরিবর্তনটা আসবে? এইটা ওনার নিজের সিদ্ধান্ত। উনি যেদিন পর্যন্ত ঘোষণা না দিবেন ততদিন পর্যন্ত কেউই বলতে পারবেন না দিন তারিখ দিয়ে এই সময় ফিরবেন। তবে উনি নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে, তফসিল ঘোষণা বা এরকম কিছু হলে ফিরবেন বলে আমার ধারণা। কারণ বেশি আগাম ফিরলে, যেহেতু এখনও নানান রকমের ষড়যন্ত্রের গন্ধ আছে, কিছু কিছু জায়গায় অনিশ্চয়তা আছে, কংক্রিট শেপটা এখনও পায় নাই, নির্বাচনের শেপটা। সেই অবস্থায় বিভিন্ন রকমের হিসাব নিকাশ থাকে, সেই হিসাবগুলো যখন মিলে যাবে নিশ্চয়ই উনি আসবেন। তবে উনি বিদেশে বসেও, মানে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে তিনিই তো নেতৃত্ব দিয়ে এত বড় একটা দলকে ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে দাঁড় করিয়ে রেখেছেন। আওয়ামী লীগ এমন কোনো পন্থা নাই যা অবলম্বন করেনি এই দলটাকে ভাঙার জন্য। সেই ভাঙনের হাত থেকে তার নেতৃত্বই তো এই দলটা টিকে আছে। সুতরাং তিনি লন্ডনে থাকলেও যে এ দলের কোনো কিছুতে খুব অসুবিধা হয়েছে, এত বছর হয়নি, এখনও হচ্ছে না, কিন্তু নির্বাচন হলে তার আগে যথোপযুক্ত সময়ে তিনি আসবেন, এ কথা তিনিই বলেছেন। আমি শুধু তার কথাটুকুই ধারণ করি, আর কিছু না। ওকে, আমরা আজকে এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সংলাপ প্রতিদিন আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।